আমামিও দ্বীপ জাপানের ছোট একটি দ্বীপ। সেখানে 1980 এর দশকে সাপের সংখ্যা অতিরিক্তভাবে বৃদ্ধি পায় এবং স্থানীয় বৈচিত্র্যের জন্য এটি একটি বড় হুমকি হয়ে দাঁড়ায়। দ্বীপের পরিবেশের সাথে সাপের দাপট এতটাই বেড়ে যায় যে স্থানীয় পাখি এবং অন্যান্য ছোট প্রাণী সাপের আক্রমণে বিপন্ন হয়ে পড়ে। জাপান 1989 সালে আমামিও দ্বীপে সাপের উপদ্রব নিয়ন্ত্রণের জন্য আমাদের দেশ থেকে 30টি বেজি ছেড়ে দেয়, কিন্তু 25 বছর পর দেখা যায় বেজিরা সাপের পরিবর্তে স্থানীয় জীববৈচিত্র্য ধ্বংস করছে। এতে দ্বীপের 25 প্রজাতির উপকারী প্রাণী বিলুপ্ত হয়ে যায়, যা ইকোসিস্টেমে ভারসাম্যহীনতার সৃষ্টি করে। পরবর্তীতে জাপান সরকার বেজি নিধনের জন্য 25 বছর সময় ব্যয় করে, তবে সাপ ও ইঁদুরের সমস্যা রয়ে যায়। সাপের পরিস্থিতির কারণে স্থানীয় প্রাণী যেমন পাখি ও সরীসৃপ প্রাণীর হুমকির সম্মুখীন হচ্ছিল, কিন্তু সময়ের সাথে দেখা যায় বেজিরা সাপের বদলে দ্বীপের অন্যান্য স্থানীয় প্রাণীদের উপর হামলা করতে শুরু করে। বেজিরা সাপের পাশাপাশি দ্বীপের অন্যান্য প্রাণী ও উদ্ভিদের উপর আক্রমণ করতে থাকে। এর ফলে দ্বীপের 25টি উপকারী প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যায় এবং এতে জীববৈচিত্র্যের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই পরিবর্তনের কারণে ইকোসিস্টেমের ভারসাম্য বিঘ্নিত হয়, যা দ্বীপের পরিবেশকে আরো বিপজ্জনক করে তোলে। জাপানের আমামিও দ্বীপের বাসিন্দা এক সময় হাবু সাপের উপদ্রবে বিপর্যস্ত হয়ে পড়ে। আকারে সাপটি আমাদের দেশের রাসেল ভাইপারের মতো লম্বা, তার আদল এই সাপের মতোই। এই দ্বীপের অধিবাসীরা রাতে এবং দিনে সাপের কামড়ের ভয় থেকে ঘর থেকে বের হতে পারতেন না। সাপের দংশনে দ্বীপটিতে প্রতি বছর অসংখ্য মানুষ মারা যায়, এমনকি গৃহপালিত পশু সাপের কামড়ে মরতে থাকে। সাপের উপদ্রবে সেখানে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়। সে দ্বীপের বাসিন্দারা শুধু রাত নয়, দিনেও ঘর থেকে বের হতে ভয় পেত। সাপের হাত থেকে বাঁচতে সেই দেশে সরকার এক বুদ্ধি বের করে। এশিয়া মহাদেশ থেকে 30টি বেজি নিয়ে এসে দ্বীপটিতে ছেড়ে দিল। বেজি সাপকে মেরে ফেললেও সাপের কামড়ে বেজি মরবে না, সাপের বিষ বেজিকে নাকাল করতে পারবে না। 1989 সালের ঘটনা এটি, তবে ঘটনা ঘটলো এর বিপরীত। সেখানে বেজি ছাড়ার পর সমস্যা আরো বেড়ে গেল। হাবু সাপ বেজি শিকার করলো না, আর সাপও বেজিকে দেখে দিনের আলোয় বের হলো না। রাতে নির্ভীতে নিশ্চিতে সাপ চলাচল করতে লাগলো, আর বেজিও রাতে সাপ শিকার করতে বের হয় না। এভাবেই দ্বীপে সাপ এবং বেজির সংখ্যা অনেক বেড়ে গেল। তাই দ্বীপবাসীর সংকট আরো ঘনীভূত হলো। প্রকৃতির বিরুদ্ধে বেজিকে লেলিয়ে দেওয়ার কারণে বেজি এখন দ্বীপের পশু পাখি খেয়ে সাবার করে ফেলছে। এভাবে খেতে খেতে দ্বীপের 25 প্রজাতির উপকারী পশু পাখি খেয়ে শেষ করে ফেললো। তাতে দ্বীপের ইকোসিস্টেমে ভয়াবহ নৈরাজ্য দেখা দিল। সব উপকারী প্রাণী বেজি খেয়ে সাবার করায় ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রবে দ্বীপবাসী দিশেহারা হয়ে পড়ল। বলা যায় ফসলের রক্ষাকারী বেড়াই তখন ক্ষেত খেয়ে ফেলেছিল। এবার জাপান সরকারের টনক নড়ল। বেজি নিধনে তারা ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করলো। সে দ্বীপে বেজি নিধন করতে গিয়ে জাপান সরকারের 25 বছর পর্যন্ত সময় লেগেছে। বেজি নিধনে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে সে দ্বীপে ক্ষতিকর পোকামাকড়ে ভরে যায়। কৃষক ফসল ফলাতে পারছিল না, গাছপালা বৃক্ষরাজির ব্যাপক ক্ষতি হয়। আমামিও দ্বীপের হাবু সাপ রাতে লুকিয়ে লুকিয়ে শিকার করে তার জীবনকে রক্ষা করতে পেরেছে, কিন্তু বেজি লক্ষ্যমাত্রা অনুসরণ না করায় দ্বীপের ভারসাম্য বিনষ্টে তার ছিল বড় ধরনের ভূমিকা। এই ঘটনায় জাপানের মতো একটি দেশকে বড় ধরনের বিপর্যয়ের শিকার হতে হয়। প্রকৃতিতে তার নিজের মতোই চলতে দিতে হয়। আমাদের চারপাশে যা কিছু আছে সবই আমাদের প্রয়োজনের কাজে লাগে। একটি পিপিলিকা থেকে শুরু করে সাপ এবং ব্যাঙ কোনো কিছুই ফেলনা নয়। তাই অযথা কোনো পানি নিধনে আমাদের মেতে ওঠাও ঠিক নয়। তাদেরকে তাদের মতো করে চলতে দিতে হয়। আমাদের মনে রাখতে হবে পরিবেশের কোনো অবলা জীব এমনি এমনি সৃষ্টি হয়নি। পরবর্তীতে জাপান সরকার বেজির সংখ্যা নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয় এবং তাদের নিধন করার জন্য 25 বছর সময় ব্যয় করে। তবে এই পদক্ষেপেও পুরোপুরি সমস্যার সমাধান হয়নি। সাপ এবং ইঁদুরের সংখ্যা বৃদ্ধি অব্যাহত ছিল এবং তাদের প্রভাব থেকে দ্বীপ মুক্ত হতে পারেনি। এটি একটি বাস্তব উদাহরণ যেন প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে কোনো এক ধরনের পরিবেশগত পদক্ষেপ কখনো কখনো প্রত্যাশিত ফল দিতে পারে না এবং ক্ষতির চেয়েও নতুন সমস্যার সৃষ্টি করতে পারে। এই ঘটনাটি প্রমাণ করে যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে স্থানীয় পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা জরুরি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।